আমি বলেছি যতদিন জামাত ইসলামী থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে। ৭২ সালের সংবিধান আমরা অবশ্যই বাতিল চাই, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা রক্ত দিয়ে বাঙালি হয়েছি, ফলে কেউ যদি ইসলামের নাম করে আমার সে অর্জনকে নিতে চায়, এটা কিন্তু আমরা গ্রহণ করব। ৭১ নেগোশিয়েবল, ৭১ নেগোশিয়েবল। কারণ ৭১-এ আমরা প্রথম রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা ইতিহাসে হাজির হয়েছি। এটা কারোর সঙ্গে নেগোশিয়েট করব না, জামাত ইসলামের সঙ্গে তো নাই। আমি বারবার একটা কথা বলেছি, যদিও তারা অনেকে রাগ করেছে। আমি বলেছি যতদিন জামাত ইসলামী থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে। আমি জামাত ইসলামী নাম নিয়ে রাজনীতি করার ঘোর বিরোধী। কারণ আমাদেরকে অবশ্যই ইসলাম আমাদের ধর্ম, তার নীতিগত দিক, তার নৈতিক দিক, নতুন রাষ্ট্র গঠন, নতুন সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমার লন্ডনে বহু বছর বন্ধু ছিল, লন্ডনে বলতে শুনেছেন, সে লন্ডনে এই ইসলামীদের সামনে আমরা বলেছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা কি ইসলাম বিরোধী নাকি ইসলামপন্থী নীতি? যদি এটা ইসলামপন্থী নীতি হয়ে থাকে তাহলে ৭১ ছিল ইসলামের বিজয়। তো কিরকম বিজয়? জালিম মুসলমানদের বিরুদ্ধে মজলুমের বিজয়। খুব সিম্পল। একে জাতিবাদী ঢোকার দরকার নাই, এটা শ্রেণীর রাজনীতির অভিপ্রকার। আপনি মুসলমানদের কাছ থেকে তাদের ভাষা, তাদের সংস্কৃতি এবং তাদের যে আত্মগঠনের যে ইতিহাস, এটাকে আপনি অস্বীকার করছেন। বাঙালি বলতে বাঙালি মুসলমান বোঝায়। হোসেন শাহর আমল থেকে শুরু করে, চৈতন্যের আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত দেখুন, বাঙালি মাত্রই বাঙালি মুসলমান। যদিও আমাদের ভাই কমরেডরা পশ্চিম বাংলা, তারা অনেক সময় মনে করেন জন্মসূত্রে তারা বাঙালি। জন্মসূত্রে বাঙালি হওয়া যায় না। আমরা রক্ত দিয়ে বাঙালি হয়েছি, আমরা রক্ত দিয়ে বাঙালি হয়েছি। ফলে কেউ যদি ইসলামের নাম করে আমার সে অর্জনকে নিতে চায়, এটা কিন্তু আমরা গ্রহণ করব। ২ নম্বর পয়েন্ট হচ্ছে ৭২ সালের সংবিধান আমরা অবশ্যই বাতিল চাই, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। কেন চাই? আমি কিছু লিখেন, আমি আশা করেছি রাজ্জাকি ভাই যেহেতু আইনের আমাকে ভালো বুঝেন, এই ব্যাপারে কিছু বলবেন, আমি তার কাছে শিখবো। আমি কয়েকটা পয়েন্ট, সব কথা বলতে পারবো না, সময় হবে, কয়েকটা কথা বলছি। প্রথমত, ৭২ সালে আপনাকে জনগণের সার্বভৌম ক্ষমতাকে এক বাক্যে স্বীকার করা হয়েছে, এক জায়গায় স্বীকার করা হয়েছে যে জনগণ মালিক, রাষ্ট্র ক্ষমতার মালিক। পরবর্তী বাক্যে এটাকে নাকচ করে ফেলা হয়েছে, বলা হয়েছে সংবিধানই সর্বোচ্চ। মানে জনগণের ঊর্ধ্বে সংবিধানকে প্রতিষ্ঠা করা হয়েছে, আইনকে, দলিলকে প্রতিষ্ঠিত করা হয়েছে, কাগজকে প্রতিষ্ঠিত করা হয়েছে জনগণের উপরে। আমি তর্কে গেলাম না যে যারা এলএফও অধীনে নির্বাচন করে পশ্চিম পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সংবিধান রচনার কথা বলেছিল, তারা দেশে এসে নিজেদেরকে গণপরিষদ দাবি করেছে, এই তর্ক আপনারা জানেন। আমি তুলতে চাই একদম একেবারে সংবিধানের ৭ অনুচ্ছেদে যেসব লেখা আছে, সেখানে জনগণকে অস্বীকার করা হয়েছে। ক্ষমতা সবসময় জনগণের, গণসার্বভৌমত্ব মানে জনগণ সংবিধানের ঊর্ধ্বে, জনগণ সংবিধানের অধীন নয়। আমি আবারও রিপিট করছি, আপনারা শুনবেন, জনগণ সংবিধানের ঊর্ধ্বে, জনগণ সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানের অধীন। ফলে জনগণ চাইলে সে যখনই চায় সে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারে। দেখেন, দুটো শব্দ ব্যবহার করছি আমি, একটা হলো সংবিধান, একটা হলো গঠনতন্ত্র। সংবিধান হলো আইন। এই আইন ব্যবহার করে কলোনিয়াল শাসকরা যাদেরকে শাসন করতে চায় তাদেরকে শাসন করতে চায়। শব্দটাও খারাপ। কনস্টিটিউশনে এমনকি বাংলা করলেও এটা গঠন, সংবিধান। ফলে কনস্টিটিউশন মানে গঠনতন্ত্র, মানে যেইভাবে জনগণ নিজেরা সকলকে মিলে কি করে তারা একসঙ্গে বাস করবে, সম্পদের উপর তাদের কি ধরনের অধিকার থাকবে, বিদেশি কোম্পানিকে তারা কি ব্যবসা করতে দেবে কি দেবে না,
ব্যাংক আইন কি হবে, বিনিয়োগ আইন কি হবে, সমস্ত ব্যবসায়ী আইন কি হবে, কেমন, এবং আমাদের কি বলুন এই গৃহ ব্যবস্থা থেকে সরকার প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থা সকল ক্ষেত্রে কি হবে, এটা যখন জনগণ নিজেরা স্থির করে এটাকে বলে গঠনতন্ত্র। এটা শুধু আইন না, কিন্তু যদি এটাকে আপনি আইন বলেন তখন এই আইনকে অস্ত্র আকারে লুটেরা মাফিয়া শ্রেণী, গণবিরোধী শ্রেণী এটাকে ব্যবহার